হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মেজর এবং মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি তোমাদের দুটো মেজর এবং মাইনরের আমি তোমাদের সংক্ষিপ্ত টিকা যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে সেটা আমি তোমাদের বলে দেবো। দেখো, তোমাদের পরীক্ষায় মানে টিকা আকারে এই যে 5 মার্কের মান 5-এর জন্য যে টিকাগুলো তোমাদের আসবে, তোমরা আমি তোমাদের মোট 12টি টিকা তোমাদের আমি বলবো। আর এই 12টি টিকার মধ্যে তোমরা পরীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে কমন পাবে। দেখো, প্রথমে তোমরা জেনে নাও 250টি ওয়ার্ডে বা শব্দে তোমাদের এই টিকাগুলো করতে হবে। প্রথমে আমি রেখেছি অর্থশাস্ত্র, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে দ্বিতীয়ত মৌর্য পৌর প্রশাসন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ও অশোকের ভূমিকা আলোচনা করো। এখানে একটা প্রশ্ন, যে তোমরা অশোকের ধর্ম পড়লেই কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের কারণটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা বড় প্রশ্নের মধ্যে তোমরা পড়ে নেবে। তাহলে বড় প্রশ্ন পড়া থাকলে তোমাদের ছোট প্রশ্নটা কিন্তু 5 মানে হোক বা হচ্ছে টিকা আসুক, তোমরা কিন্তু সেটা লিখতে পারবে, ঠিক আছে। তারপরে ফাহিয়ান, এই যে ফাহিয়ান দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, বৌদ্ধ সন্ন্যাসী ফাহিয়ান। তারপরে তোমরা পড়বে ইন্দো রোমান, এটা কিন্তু টিকার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ইন্দো রোমান বাণিজ্য, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে সমুদ্রগুপ্তের বিজয় নীতি, এটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে গুপ্ত যুগের পতনের কারণ। এরপরে মধ্যপথ, অর্থাৎ মধ্যপথও আসতে পারে বা পরীক্ষায় আসতে পারে অষ্টাঙ্গিক মার্গ। তাহলে অষ্টাঙ্গিক মার্গ এবং মধ্যপথ একটাই জিনিস, ঠিক আছে। তারপরে তোমরা পড়বে মেগাস্থেনিস মানে ইন্ডিকা, এই মেগাস্থেনিস। তারপরে তোমরা পড়বে মিলিন্দ পনহা, এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। তারপর তোমরা পড়বে গৌতমীপুত্র সাতকর্ণী, এটাও তোমাদের আমি বলে রাখি, গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বা অন্ধ্র রাজবংশের একজন অন্যতম শ্রেষ্ঠ শাসক। মানে পরীক্ষায় তোমাদের বড় প্রশ্ন যখন তোমাদের আমি বড় প্রশ্ন লাস্ট মিনিট সাজেশনের মধ্যে দিয়েছি যে সাতবাহন ব্যবস্থা, তাহলে তোমরা সেটাকে অ্যান্সারটাকে করবে, ঠিক আছে। তোমরা সেখান থেকে পড়ে নেবে। তোমরা যারা পেড নোটস নিয়েছো বা তোমরা যারা সাজেশন আসলে বুঝতে পারছো না কীভাবে পড়বে, অনেক সময় কি হয় মানে পড়ার মধ্যেও মানে একই রকম টাইপসের যখন প্রশ্ন থাকে, তোমরা সেখানে কিন্তু 2 রকমভাবে পড়তে চাও, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে একরকমভাবেই কিন্তু পড়লে হয়ে যাবে। এই যে বাতাপির চালুক্য, এটাকে আলাদা করে পড়তে হবে, বাতাপির চালুক্য বংশ, ঠিক আছে। তারপর তোমরা পড়বে এই যে মেগাস্থেনিস, আমি এখানে আবার দিয়েছি, মেগাস্থেনিস সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে ইন্ডিকা, আমার মনে হচ্ছে তোমরা এটা যদি পড়ো আশা করি তোমাদের ইজিলি তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তারপরে ফাহিয়ানের এই যে এটা আছে ভ্রমণ, ফাহিয়ানের ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল, অথবা ফাহিয়ান কে ছিলেন, তার ভ্রমণ বিবরণের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল, এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর তোমরা স্কন্দগুপ্ত যে টিকাটা, এটা ভালো করে পড়বে। পরীক্ষা তোমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা অবশ্যই কিন্তু কমন পাচ্ছ। আর আমি তোমাদের একটা টিকা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আর তোমরা যারা এই স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা এই যে আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। দেখো, এখানে আমি গুপ্ত যুগের পতনের কারণটা পড়ে শোনাই তোমাদেরকে। দেখো, গুপ্ত যুগের এই যে গুপ্ত সাম্রাজ্যের পতন ধীরে ধীরে ঘটে এবং একাধিক কারণের জন্য দায়ী। প্রথমত সম্রাট স্কন্দগুপ্তের পরপরই দুর্বল অযোগ্য শাসকের আবির্ভাব ঘটে, ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়, হনদের আক্রমণ সাম্রাজ্যের একটি বড় ধাক্কা ছিল, বিশেষ করে পশ্চিম ও উত্তর ভারতে হনদের ধ্বংস যজ্ঞের রাজস্ব আদায়, কৃষি উৎপাদন, সামাজিক কাঠামো ভেঙে পড়ে। তৃতীয়ত, সাম্রাজ্যের বিস্তৃতি এত বেশি ছিল যে সেটিকে নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। প্রশাসনের দুর্বলতা, আঞ্চলিক শাসকদের বিদ্রোহ গোটা সাম্রাজ্যকে দুর্বল করে দেয়, ঠিক আছে। তারপর দেখো কী আছে এখানে, অর্থনৈতিক মন্দা, মানে এই তাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা একসময় কিন্তু মন্দ হয়ে পড়ে। বাণিজ্যের পতন ও পতনের আরেকটি কারণ বিদেশি বাণিজ্য হ্রাস ও কৃষিক্ষেত্রে সমস্যার কারণ রাজকোষ শূন্য হতে থাকে। সবশেষে ধর্মীয় বিভাজন বা জাতিভেদের বৃদ্ধি সামাজিক অস্থিরতা তৈরি করে, ফলে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এই পতনের ফলে ভারতীয় উপমহাদেশে আবারও রাজনৈতিক বিচ্ছিন্নতার যুগে প্রবেশ করে, ঠিক আছে। তো তোমরা যে কোনো জায়গায় তোমাদের যেখানে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে না, তোমরা অবশ্যই কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করবে। এই যেমন ধরো মধ্যপথ, এটা কিন্তু অষ্টাঙ্গিক মার্গে কিন্তু আসতে পারে। তার মানে মধ্যপথ বা অষ্টাঙ্গিক মার্গ কিন্তু আলাদা কিছু নয়, দুটো জিনিস কিন্তু সেম। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে
মধ্যপদ আসলে অষ্টাঙ্গিক মার্গ, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে এর মাধ্যমে নির্ধারিত এই অষ্টাঙ্গিক পথের 8টি অংশ আছে: সম্যক দর্শন, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি এবং সম্যক একাগ্রতা। তোমরা যদি এই 8টা নামও লিখতে পারো পরীক্ষায় না, তাহলেও তোমরা কিন্তু 1 নম্বর বা 2 নম্বর কিন্তু পাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে মেগাস্তিনিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিলিন্দা পনহা, মেজর মাইনর তোমাদের দুজনেরই তোমাদের ভালো করে পড়তে হবে। আর এখান থেকে তোমরা যে কোনো একটা টিকা, একটা বা দুটো টিকা তোমরা অবশ্যই পরীক্ষা কিন্তু কমন পাবে।